বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়াতে চায় তুরস্ক। আসন্ন বাজেটে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাতে বড় কর ছাড়ের পরিকল্পনা। অলৌকিক নয়, ভারসাম্যের কারণেই সোজা হয়ে দাঁড়িয়েছে নড়াইল ও ব্রাহ্মণবাড়িয়ার উপড়ে পড়া গাছ। দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত শপিং মল খোলা রাখতে চান ব্যবসায়ীরা। ঝিনাইদহে শ্মশানঘাটে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। রকস্টার নিয়ে নেতিবাচক প্রচারণার অভিযোগ, ক্ষোভ সাকিব খানের। অরুণাচলে 15 মসজিদে সিলগালা, অবৈধ স্থাপনার অভিযোগে ব্যবস্থা। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বাণিজ্যের পরিমাণ $1.3 বিলিয়ন থেকে আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। শুক্রবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তুরস্ক দীর্ঘদিনের অংশীদারিত্বকেও আরও গভীর করার লক্ষ্য নিয়ে কাজ করছে এবং এটিকে আরও শক্তিশালী ও দূরদর্শী পর্যায়ে নিতে চায়। হাকান ফিদান আরও বলেন, তাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $1.3 বিলিয়ন থেকে আরও বাড়াতে চান। একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় উন্নীত করার বিষয় হয়েছে। কিভাবে এটি বাড়ানো যায় তা নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান। বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই সফর উপলক্ষে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সাংস্কৃতিক সম্পদ রক্ষায় সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারকও স্বাক্ষর করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি ও দেশীয় শিল্পে বিনিয়োগ বাড়াতে আসন্ন বাজেটে বড় ধরনের কর ছাড় ও প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। প্রস্তাব অনুযায়ী রুফটপ সোলার প্রকল্পের যন্ত্রপাতি আমদানিতে কর হার 36 থেকে 63% পরিবর্তে 15% নামিয়ে আনা হতে পারে। একই সঙ্গে বাণিজ্যিক নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বিনিয়োগকারীদের কর অবকাশের মেয়াদ 2035 সাল পর্যন্ত বাড়ানোর চিন্তা করা হচ্ছে। স্থানীয়ভাবে বৈদ্যুতিক যান বা ইভি উৎপাদনে কাঁচামাল আমদানিতে শুল্ক সুবিধার পাশাপাশি ভ্যাট ও আয়কর ছাড় দেওয়ার প্রস্তাব রয়েছে। এছাড়া কম্পিউটার ও ল্যাপটপ উৎপাদনে ভ্যাট অব্যাহতি এবং হোম অ্যাপ্লায়েন্স তৈরির কাঁচামালে শুল্ক সুবিধার মেয়াদ 2030 সাল পর্যন্ত বাড়ানো হতে পারে। সরকার বলছে, জ্বালানি খাতে চাপ কমানো, আমদানি নির্ভরতা হ্রাস এবং দেশীয় শিল্পের বিকাশে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। নড়াইল সদর উপজেলার আউরিয়া ইউনিয়নের একটি বটগাছকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়ভাবে নানা অলৌকিক গল্প ছড়িয়ে পড়েছে। তবে ঘটনাটির পেছনে কোনো অলৌকিকতা বা রহস্য নেই। এটি সম্পূর্ণ প্রাকৃতিক ও বৈজ্ঞানিক কারণে ঘটেছে। কয়েক মাস আগে ঝড়ের সময় বটগাছটি উপড়ে পড়ে যায়। পরে গাছটি বিক্রি করার উদ্দেশ্যে এর ডালপালা ও উপরের ভারী অংশ কেটে ফেলা হয়। এতে গাছের উপরের অংশের ওজন উল্লেখযোগ্যভাবে কমে যায়। অন্যদিকে গাছের গোড়া ও শিকড়ের সঙ্গে প্রচুর মাটি আটকে থাকায় নিচের অংশ তুলনামূলকভাবে অনেক বেশি ভারী হয়ে পড়ে। ওজন ও ভারসাম্যের এই পরিবর্তনের কারণে গাছের অবশিষ্ট অংশ ধীরে ধীরে আবার সোজা অবস্থানে চলে আসে। সংশ্লিষ্টরা বলছেন, বড় গাছ উপড়ে পড়ার পর ওজনের কেন্দ্র পরিবর্তিত হলে এমন ঘটনা ঘটতে পারে। ফলে আউরিয়ার বটগাছের ঘটনাও স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়ার ফল। এর সঙ্গে অলৌকিক বা অতিপ্রাকৃত কোনো ঘটনার সম্পর্ক নেই। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে উপড়ে পড়ার পর ফের সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়া সেই আলোচিত গাছটি কেটে ফেলেছে উপজেলা প্রশাসন। গাছটিকে ঘিরে কুসংস্কার এবং মাজার তৈরির চেষ্টা রুখতে আজ দুপুরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এটি কেটে ফেলা হয়। বিদ্যুৎ সাশ্রয়ে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টার পরিবর্তে দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত শপিং মল খোলা রাখতে চান চট্টগ্রামের ব্যবসায়ীরা। এ বিষয়ে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন বিপণী বিতান ও অ্যাসোসিয়েশনের নেতারা। বৃহস্পতিবার অগ্রবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ কনফারেন্স হলে দ্য চিটাগাং চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালকদের সঙ্গে মতবিনিময়কালে তারা এসব অনুরোধ জানান। চেম্বারের সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ী তথা চেম্বার সদস্যদের
জনগণের ভোটে নির্বাচিত পরিচালনা পর্ষদ ব্যবসায়ীদের কল্যাণে সরকারের সঙ্গে সেতু বন্ধন হিসেবে কাজ করবে বলে জানান। ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সবকিছু সমাধান করা হবে বলে আশ্বাস দেন তিনি। দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত শপিং মল খোলা রাখতে ব্যবসায়ীদের অনুরোধের বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা করা হবে। গত 1 জুন বিদ্যুৎ বিভাগের সমন্বয় 2 শাখা থেকে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা জারি করে দেশের সব সিটি কর্পোরেশন, মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়। আদেশে বলা হয়, বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয় নিশ্চিত করতে সব ধরনের বিলবোর্ডের বাতি সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ করতে হবে। একই সময়সীমা দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ঝিনাইদহে নৈহাটি গ্রামের গাছে ঝুলন্ত অবস্থায় থাকা লক্ষ্মীরানী নামে এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে সদর উপজেলার সুরাট ইউনিয়নের নৈহাটি শ্মশানঘাটে একটি আম গাছ থেকেই মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, সকালে সদর উপজেলার নৈহাটি শ্মশানঘাট নদীর ধারে আম গাছের গলায় রশি দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পায় তারা। পরে থানা পুলিশে খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে। কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত রকস্টার সিনেমাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত নেতিবাচক প্রচারণার অভিযোগ তুলেছেন ঢালিউড তারকা সাকিব খান। সিনেমাটির বিশেষ প্রদর্শনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সাকিব খান বলেন, একটি সিনেমা নিয়ে ইতিবাচক ও নেতিবাচক 2 ধরনের প্রতিক্রিয়ায় থাকতে পারে। তবে মুক্তির প্রথম দিন শুধু নেতিবাচক রিভিউ বেছে প্রচার করায় তিনি বিস্ময় প্রকাশ করেন। তার দাবি, কিছু মহল বাংলা সিনেমার অগ্রগতি ও নতুন ধারার গল্প বলার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে চায়। তিনি আরও বলেন, বাংলা সিনেমায় বৈচিত্র্য থাকা প্রয়োজন, শুধু অ্যাকশন নয়, প্রেম, সঙ্গীত কিংবা ভিন্ন ধরনের গল্পও দর্শকদের সামনে আসা উচিত। এদিকে নেতিবাচক প্রচারণার পরও যারা হলে গিয়ে রকস্টার দেখছেন এবং ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এ নায়ক। রকস্টারে তিনি একজন পেশাদার সঙ্গীত শিল্পীর চরিত্রে অভিনয় করেছেন। ভারতের অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে 15টি মসজিদ স্থাপনায় সিলগালা করেছে রাজ্য সরকার। অনুমোদন ছাড়া নির্মাণ এবং অবৈধ দখলের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি জরিপে রাজধানীর কমপ্লেক্স এলাকায় 15টি অনুমোদনহীন মসজিদ স্থাপনা শনাক্ত করা হয়। এরপর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে একে একে সব স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয় জেলা প্রশাসন। রাজ্য সরকারের মুখপাত্র ও শিক্ষামন্ত্রী PD সোনা জানিয়েছেন, স্থানীয় আদিবাসী সংগঠনগুলোর অভিযোগের ভিত্তিতে বিষয়টি সরকারের নজরে আসে। পরে তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে অরুণাচল প্রদেশে অবৈধ অভিবাসন, জনসংখ্যাগত পরিবর্তন এবং আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সরকার বলছে, আইন মেনেই সব পদক্ষেপ নেওয়া হয়েছে। দর্শক, এ ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।